যত ধরনের মানুষ আছে না কেন প্রত্যেকে দেখতে কিন্তু আলাদা আলাদা যেরকম হয় সেরকম কিন্তু মানসিকতাও আলাদা থাকে। আবার সবার কিন্তু কর্মব্যস্ততার দিকও কিন্তু আলাদা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে নতুন সকাল যখন আমরা দেখতে পাই না, ঠিক নতুনভাবে আবার আমরা সমস্ত কিছু শুরু করি। কেউ যাচ্ছে স্কুল, কেউ যাচ্ছে অফিস, কেউ যাচ্ছে আবার নিজের পার্সোনাল কাজে। তো সকালবেলা টাইমটা প্রত্যেকেই বিজি থাকে, প্রত্যেকে ঘরে, এই হচ্ছে ব্যাপার। তো আজকেও সেরকম একটা ব্যস্ততম দিন আমি শুরু করলাম অবশ্যই এক গ্লাস জুস নিয়ে, আর সেটা বিট আমলকি আর হচ্ছে গাজরের জুস নিয়ে শুরু করলাম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সকালবেলা এক বিটে জুস খেতে গিয়ে দেখো কতগুলো কিছু আমার নষ্ট হলো মিনস এটা বলতে চাইছি যে একটা কাচের গ্লাস, ব্লেন্ডারের যে জার আর কি সেটা, একটা বোল, বড় চামচ রয়েছে, তার সঙ্গে দুটো ছাঁকনি রয়েছে। তো বুঝতে পারছো যে যে কোনো কাজের পেছনে মেহনত আছে। এক গ্লাস জুস খাবো তার পেছনেও কত কিছু দেখো ধুতে হলো আমাকে। এখন চলে এসেছে ব্রেকফাস্ট তৈরি করতে, মেখে নিচ্ছে আটা, আর হচ্ছে এখানটা হচ্ছে রুটি হবে। তো রুটি এই যে করে নিচ্ছি। আর আজকে না একটু অন্যরকম, মানে একরকম আজকে ব্রেকফাস্টের সঙ্গে সবজি করতে চেয়েছিলাম, আর হয়ে গেছে একটু অন্যরকম। তো এখানে রুটি করছি, আর হ্যাঁ করতে চেয়েছিলাম প্রথমে ডিমের ভুজিয়া করে আলু দিয়ে পাতলা করে একটা তরকারি করব। তারপর সেটা হয়নি, অ্যাকচুয়ালি ডিমের ভুজিয়াটা আগে করে রাখতে আমি ভুলে গেছি। এখানটা আগে আমি আলুটা ভেজে নিয়েছিলাম। নর্মালি আমি কি করি, আগে ডিমের ভুজিয়াটা ভালো করে বানিয়ে রেখে তারপরে ওই তেলের ভেতরে বা যাই হোক একটু তেল দিয়ে আমি আলুটা ভেজে নিলাম। তারপরে মোটামুটি 80% যখন আলুটা ভাজা হয়ে যায় তারপরে না ওই ভুজিয়াটা মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়ার পরে আর একটুখানি 5 মিনিট মতো এপিট ওপিট করে তারপর নামিয়ে দিই। আর আজকে ডিমের ভুজিয়াটা করে রাখতে ভুলে গেছি, যে কারণে যখন আমি ভুজিয়াটা মেশাতে যাব তখন দেখছি কি যে না আমি তো ভুজিয়াই করিনি, আবার আর একটা কড়াইতে করবো, দূর থাক করবো না এই ভেবে তারপর ওর মধ্যে জল দিয়ে দিলাম। আর একটুখানি টমেটো ভালো করে কুচু কুচু করে কেটে তারপরে দিয়ে দিলাম। একটা পাতলা তরকারি হয়েছে, একটু আলু যেভাবে ভাজি হয় সেইভাবে কেটেছিলাম, যেহেতু বললাম ভুজিয়া করব সেই কারণে। তো তরকারিটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, মানে আমি ভাবতেও পারিনি এইভাবে আলুটা কাটলেও টেস্ট হয়। আমি আজকে প্রথমবার মানে অজান্তে করেছি, বাট খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এখানটা আদিমকে টিভি চালিয়ে বসে দিয়েছে, বলেছি ওই ঘরে একদম যাবে না, মানে এই ঘরটার কথা বলেছি, কারণ আজকে এই ঘরটা ভালো করে ডিপ ক্লিন করবো বলতে গেলে চলে। ডিপ ক্লিন বলতে কি বলতো, সারা ওয়ালে ধুলো ধুলো জমে গেছে, আর আমাদের এখানে এত ধুলোর পরিমাণটা মানে এতটা পরিমাণে বেশি যে ওয়ালে পর্যন্ত ধুলো জমে যায়। তো আজকে পুরো ওয়ালটা আমি ঝাড়বো। আর এই যে ঝাঁটাটা দেখতে পাচ্ছ, এই ঝাঁটা দিয়ে কিন্তু আমি ঘরে মানে নিচে ফ্লোর কখনো ঝাড়ি না, যখন আমি ওয়ালগুলো ঝাড়ি না তখন আমি এটা ইউজ করি। তো পুরো ওয়ালগুলো কিন্তু ভালো করে আমি ঝেড়ে দিচ্ছি। তো এত ধুলো হয়ে গেছে না, মানে কি বলবো, আর যে গরমের দিন এলো না, এখন তো কোনো কথাই নেই, মানে কয়েকটা দিন পর পরে ওয়াল আমাকে ঝাড়তে দেখবে। স্লিং ঝাড়ছি, আর সবচেয়ে আরও একটা বড় ভুল কাজ করে ফেলেছি, সেটা হলো যে আমার ওই যে শোকেস উপরে যে সমস্ত ব্যাগ ট্যাগ জাদা রয়েছে ওগুলো সব নামিয়ে নিলে আমার ভালো হতো, কার্টেন্সটা খুলে নিলে ভালো হতো। ঠিক আছে চলো, ভুল যখন হয়েই গেছে, আমাকে ডবল খাটনি করতে হয়েছে আজকে, মানে সমস্ত কিছু ভালো করে আবার ডাস্টিং ক্লিনিং সমস্ত কিছু নামিয়ে করতে হয়েছে, যেগুলো কিনা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, মানে এনার্জি ছিল না বললেই চলে বলতে পারো। তো অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি ব্রেকফাস্ট করার পরে আমি চলে এসেছি এই ঘরে। অনেকক্ষণ সময় ধরে আমি কিন্তু ডাস্টিং ক্লিনিং করলাম। তো দুটো বেড কভার পাতা ছিল জানো তো, আমি না এর উপর যে ব্লু কালার যে বেড কভারটা দেখলে না, হোয়াইট কালার বেড কভারের নিচে, ওই বেড কভারটা কদিন ধরে খুঁজে পাচ্ছি না, কোথায় কোথায়, আর এত পাতলা, বেশ পুরানো হয়ে গেছে অনেক দিনে। আর গরমের সময় এই পুরানো বেড কভার, নরম বেড কভারগুলো না বিছানায় পেতে ঘুমোতে না ভীষণ আরাম লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই কারণে এই বেড কভারগুলো গরমের সময় ইউজ করি। তো যাই হোক, আর সেই বেড কভারটা খুঁজে পাচ্ছিলাম না। এখন আমি দেখলাম যে ওই বেড কভারটার নিচে কোনো এক সময় হয়তো রয়েছে, উপরে আরেকটা বেড কভার পেতে দিয়েছিলাম, আমি খেয়াল করতে পারিনি। তো এই যে দেখো স্টিলের খাটটা ভালো করে আমি ক্লিন করে দিয়েছি। তবে হ্যাঁ, আমি কিন্তু প্লেন কাপড় দিয়ে আমি ক্লিন করছি না, একটু জলে আমি হালকা করে ভিম লিকুইড গুলে নিয়ে তারপরে কিন্তু আমি ক্লিন করছি, কারণ যত ধুলো হয়েছে না, যতই আমি ক্লিন করি না কেন, তাহলে এদিকে ধুলো ওদিকে যাবে আর ওদিকে ধুলো এদিকে আসবে।
যে কে সেই হবে। তো সেই কারণে আমি একটুখানি জলে ভিম লিকুইড গুলে নিই, তারপরে ক্লিন করলাম। তার সঙ্গে সঙ্গে দরজাগুলো বলো, তারপর সেলাই মেশিনটা বলো, ওপরটা ভালো করে ক্লিন করে দিলাম। সেলাই মেশিনের নিচটাও খুব ধুলো পড়েছিল, বেশ অনেক দিন ইউজ করা হয় না সেলাই মেশিনটা, তো সে কারণে দেখি নিচটাও ধুলো পড়েছিল, সেখানেও ক্লিন করে দিলাম। মোটামুটি বলতে পারো আজকে অনেকটা সময় লেগে গেছে আমার এই রুমটা ক্লিন করার পেছনে। সপ্তাহে তো আমি ঘর তো ঝুল ঝাড়তে থাকি, আজকে এই ঘর নয়তো কালকে ওই ঘর, ডাইনিং রুম, তো সেরকম ঝুল পড়ে না। বাট যে বললাম যেটা আর কি, ওয়ালগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল, সেগুলো ক্লিন করলাম। সঙ্গে সঙ্গে জানালা যে কাজগুলো এপিট ওপিট সমস্ত কিছু কিন্তু ভালো করে ক্লিন করে দিয়েছি। আবারও বেড কভারটা ঝেড়ে নিলাম, কারণ যেহেতু খাটটা ক্লিন করেছি বা ওই জানালাগুলো ক্লিন করেছি, তো সেই কারণে খাটটা আবার ভালো করে ঝেড়ে নিলাম। তারপর শোকেসটাও সব নামিয়ে ক্লিন করেছি। ওপরে ব্যাগ দেখতে পাচ্ছ, সেগুলো নামিয়ে ব্যালকানিতে নিয়ে গিয়ে ঝেড়ে দিয়েছি। তারপর আবার যেখানে কাছে সেখানে রেখেছি। সবটা তো দেখানো সম্ভব না, তাহলে অনেক 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 বড় হয়ে যেত ভিডিওটা। তো এখানে বেড কভারটা পেতে দেবো, আর নতুন বেড কভারটা পাতার পরে সে বাচ্চাদের মতো আমার না কীরকম মানে ফিলিং হয় বলতো, মানে এই ফিলিংসটা ঠিক বোঝাতে পারবো না। আমি মনে কি টান টান হয়ে কতক্ষণ আমি শুয়ে থাকি বিছানার উপরে, যেটা কিনা ছোটোবেলা থেকে এটা হতো। মা নতুন বেড কভার যখন, নতুন মানে কি ধোয়া কোনো বেড কভার পেতে দিত না, টান টান হয়ে শুয়ে পড়তাম, যেটা কিনা আমার বাচ্চারাও করে, ইভেন আমার হাজব্যান্ডও করে। যখন আমি নতুন বেড কভার বা নতুন মানে বললাম ধোয়া বেড কভার পেতে দিই, তখন ও যদি দেখে যে টান টান আছে, ব্যাস গিয়ে আরাম করে শুয়ে পড়বে খানিকক্ষণের জন্য। এটা প্রত্যেকেরই হয়। তো মোটামুটি ঘরে কাজ পুরো কমপ্লিট করে আসলাম। আসার পরে এবার যে বেড কভারটা আর কি নিয়ে তুললাম, তার মধ্যে একটা দিয়ে দিলাম মেশিনে, আর একটা আমি হাতেই ধোবো। মানে হোয়াইট কালার বেড কভারটা বেশি দিন হয়নি তো কেনা হয়েছে, তো পুজোর সময় কেনা হয়েছে, তো বেশি 2-1 দিন হয়তো পাতা হয়েছে এরকম আর কি। তো সেই কারণে না মানে আমি এখনও নতুন নতুন যেহেতু ওটা আছে, আর হোয়াইট কালারের যে কোনো জিনিস আমি মেশিনে একদমই আমি দিই না, আমি হাতে ধোয়ার চেষ্টা করি। তো সেই কারণে আমি হোয়াইট কালার বেড কভারটা আমি হাতেই ধুয়ে দেবো। তার সঙ্গে আমার টপ বলো বা আর একটা জিনিস, ওগুলো হাতেই ধুয়ে দেবো। আর এখানে মেশিনেও দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে আদমে বাড়ি পড়া জিনিস আমার রয়েছে, 2-1টা বাড়ি পড়া নাইটি আমার হাজব্যান্ডের রয়েছে, সেগুলোই মেশিনে দিয়ে দিলাম। একটা প্রশ্নের উত্তর আমি আজকে দেবো। একজন আমাকে কমেন্ট করেছে, একজনই 2বার করে আমাকে কমেন্টস করেছে আর কি, যে বলেছিল দিদি মেশিন কী করে তুমি চালাও, আমাকে একটু দেখিয়ে দিও, কারণ আমি মেশিন নেব। আমাকে মোটামুটি 10 দিন আগে একটা ব্লগে হ্যাঁ এরকম কমেন্ট করে এসেছিলো। তো অ্যান্সারটা দিয়ে দেবো, আমি ভুলে যাই। দেখো তোমাকে বলি, একটা কোম্পানির মেশিন এক রকম প্রসিডিউর থাকে, স্টার্টিংয়ে প্রসেস থাকে আলাদা, সম্পূর্ণ আলাদা থাকে। তো আমারটা যেহেতু গোদরেজ কোম্পানি, আর গোদরেজ কোম্পানি হলেই হবে না, একটা মডেল এক রকম থাকে স্টার্টিংয়ে প্রসেসটা। তো আমি আমার মেশিন প্রসেসটা তোমাকে দেখাতে পারি, বাট তুমি হয়তো যেটা কিনলে তার সঙ্গে এটা মিললই না, ডেফিনেটলি নাই বা মিলতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দেখেও কোনো লাভ হবে না। তো সিম্পল, খুব একটা হার্ড প্রসেস থাকে না স্টার্টিংয়ে আর কি। তো তুমি যখন কিনবে, তোমাদের যে আর কি দাদা আসবেন আর কি, তো তিনি তোমাকে দেখিয়ে দেবেন, সবথেকে ভালো হবে এটাই। তো এখানটা দেখো অনেকটা লেট হয়ে গেছিলাম তো আজকে রান্না করতে, যেহেতু ওই ঘরে পেছনে অনেকটা সময় দিয়ে দিয়েছি। চটজলদি চলে এসেছি। এখানে সজনে ডাঁটা দিয়ে ফ্রিজ থেকে একটুখানি চিংড়ি মাছ বের করে এটা হচ্ছে নামিয়ে দিলাম করলাম। আর তার আগে প্রেশার কুকারের ডাল আমি বসিয়ে দিয়েছিলাম, তো দেখলে ডালটা আগে হয়ে গেছে। আর এখানে এই মাছটা করলাম, বড় মাছ বের করেছিলাম, কিন্তু ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ সময় লাগে না, ওটা জলে ভেজাতে, সেই কারণে বড় মাছ আবার তুলে দিয়েছি। চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি কিন্তু মানে জলে ভিজে যায় এবং ছাড়ানোও হয়ে যায়। তো চিংড়ি মাছ দিয়ে তরকারি করলাম একটা দেখলে, আর ডাল করেছি। এটাই ছিল আমাদের আজকে লাঞ্চ। আদিওম যাবে এখন সন্ধ্যেবেলা টিউশনি পড়তে, তো সন্ধ্যাবেলা টিফিন কি করব, তারপর লাস্টে ওরাই বললো যে গোলা রুটি করো। অনেক দিন গোলা রুটি খাওয়া হয় না, মানে ওদেরকে করে দিই না, ওরাও খায় না। তো এখানটা ব্যাটার করে নিয়েছি আটা, পিওর আটা, এখানটা ময়দা নেই কিন্তু এক ফোঁটাও। আর দিয়েছি একটুখানি দুধ দিয়েছি, আর প্যানে দিয়েছি একটুখানি ঘি দিয়ে এপিট ওপিট করে নামিয়ে নেবো, ঠিক আছে। গোলা রুটি পাতলা করে করি, খেতেও ভীষণ ভালো লাগে, হেলদিও বটে। তো এটা এখন করবো, চট জলদি করে করছি। 7:30টা কোথায় গেল, এই যে দেখো ওরা আবার টিউশনে যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। বাবা আসিস না এখানটা, নাও। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো, ঠিক আছে, তাড়াতাড়ি করে খাও। জলের বোতল নিয়েও আবার সেটা নিয়েও কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, ওখান থেকে খাও। এদিকে আরো একটা দিয়ে দিয়েছি, এটা একটুখানি মোটা হয়েছে, কারণ টাইম নেই, সেই কারণে একটু বেশি করে দিয়ে দিলাম এখানটা। আর কালারটা দেখো কি দারুণ এসছে।
আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে তো আমি তো প্রায় দিনই করি, তোমরা জানো আদিওমের জন্য প্রায় দিনই সন্ধ্যাবেলা হয়, তবে অনেক দিন পর আজকে এই গোলা রুটি হলো। নাও হাত উঁচু করো, গরম কিন্তু বাবা, এই গরম কিন্তু, হাত উঁচু করো, ঠিক আছে? চুপ করে খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, গরম লাগছে না? ও আদিওম এখন এটা খেয়ে যাবে টিউশনি। আমি 3 পিস হয়েছে তো 3 পিস খেয়েই যাবে। ও ফ্যান চালাইনি এতক্ষণ, আমারই ভুল হয়েছে। ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে নাও, 3 পিস হয়েছে তো 3 পিস ওদের জন্যই নাও। আদিওম তাড়াতাড়ি রেডি হয় না বাবা, তাড়াতাড়ি। আদিওম যাবে এই টি শার্টটা পরে, এই যে দুজনের সেম ড্রেস আর সেম প্যান্ট। আর তোমরা অনেকে বলো দিদি ওদেরকে এক ড্রেস কেন পরা, সবসময় পরাই নাকি? হ্যাঁ, ওদেরকে সবসময় একই ড্রেস পরেই পরাতে চাই আমি আর কি। মাঝে মধ্যে ওরা নিজের ইচ্ছে করে আলাদা পরে, যেমন স্নান করে আজকে ইয়েলো পরেছে, রেড পরেছে, কিন্তু আমি পরালে একই ড্রেস পরাই। আর বাইরে বেরোলে তো একই ড্রেসই পরে সবসময়, দেখোই তোমরা। এখন এটা পরবে আর ট্র্যাকস্যুটটা পরবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হও, বই কিন্তু গুছিয়ে রেখে যাবে। ব্যাগে রেখেছে এই ঘরে, আর খুঁজে পাচ্ছে না ব্যাগ, বলছে ব্যাগ কোথায়, ব্যাগ কোথায়? আমি বলছি ওই ঘরে আছে, বিশ্বাস করছে না। এই দেখ তোর ব্যাগ, দেখেছিস তো? তাড়াতাড়ি রেডি হও, মানে কোথাও, মানে এখন আদিও এত লেজি হয়ে যাচ্ছে না, কোথাও বেরোনোর সময় একদম ডিঅ্যাক্টিভ হয়ে পড়ে। আগে কোথাও বেরোনোর সময় ভীষণ অ্যাক্টিভলি কাজ করতো। একটা বুক কি লিখে গেছে? কি বই? সায়েন্স। ঠিক আছে থাক, সাবধানে যাবে, ঠিক আছে? আচ্ছা। আদিওম তো টিউশনিতে বেরিয়ে গেছে, আর ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি খানিকক্ষণ শুয়েছিলাম, 10 মিনিট মতো একটা লম্বা টানা শুয়েছিলাম, একটু মোবাইলটা ঘাটাঘাটি করলাম, তারপরে চা বানিয়ে রেখেছিলাম। জানো তো আদিওম যখন মানে ওদের টিফিনটা করলাম সন্ধ্যাবেলায়, তখন চা বানিয়েছিলাম, বাট আমার খাওয়া হয়নি। এখন চাটা একটু গরম করব, ঢেকে রেখে দিয়েছিলাম, তো চাটা এখন গরম করব, গরম করে চাটা খাবো। আজকে অনেকদিন পর সেলাই মেশিনে বলবো, সেলাই মেশিনে কাজ বাকি আছে অনেকটা কি, মানে কাজ অনেক কিছু বাকি, অনেকটা না অনেক কিছু বাকি আছে। তো দেখা যাক দেখি সেলাই মেশিনের অবস্থা কীরকম আছে না আছে। কারণ আদিওম জানো তোমরা কী পরিমাণে দুষ্টুমি করে, কোনো কিছু যদি আমার নজরের বাইরে চলে যায় ব্যাস, সেটা ঠিক আছে কি না আদৌ সন্দেহ আছে, মানে যে কোনো জিনিসে তো দেখতে হবে সেলাই মেশিনটা ঠিক আছে কিনা। আজকে মোছামুছি করলাম, একটু ধুলো পড়েছিল, ভেতরটা ওপর তো মোছামুছি হয়, ভেতরটাও ধুলো পড়েছিল, ভেতরটাও ক্লিন করলাম। আগে চাটা খাই তারপর দেখা যাক। এই যে একটু গরম করে নিলাম, তো চলো দেখি অফ করলাম। চলো দেখি চাটা রাখি। দেখো এখানে 4টে বিস্কিট নিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যাবেলা আমি চা খেলে যদি বিস্কিট খাই তাহলে আমি একটু বেশি খাই সন্ধ্যাবেলা, অন্য কিছু আর খেতে হয় না, কারণ সন্ধ্যাবেলা টাইমটা আমার একটু বেশি খিদে পায়। তো সে কারণে 4টে বিস্কিট নিয়ে নিলাম। আর দিনের বেলা হলে কিন্তু আমি একটা বিস্কিট খাই না, একটা বিস্কিটও নেব না। তো চলো আগে চাটা এনজয় করে নিই, চাটা খেয়ে নিই, না আবার ঠান্ডা হয়ে যাবে। একবার ঠান্ডা হয়ে গেছে কি, আমি তো রেখে দিয়েছিলাম গ্যাসের উপরে, ঢেকে রেখেছিলাম, তো এখন আরেকবার ফুটিয়ে নিলাম। তো চাটা খাবো, তারপরে সেলাই মেশিনে বসার ইচ্ছে আছে। মেশিনে তো চলছিল জামা কাপড় ধোয়া কাচা, আর কিছু আমি বালতির মধ্যে ভিজে রেখেছিলাম, বেড কভার, তারপরে আমার একটু কুর্তি টপ, আদিওমের হোয়াইট কালারের হচ্ছে টি শার্ট, এরকম কয়েকটা জিনিস সেরকম আমি হাতেই ভিজিয়ে দিয়ে, মানে ধোবো বলে আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো সেগুলো স্নান করার পর, মানে যখন স্নান করতে ঢুকেছি তখনই ধুয়ে রেখেছিলাম, তারপরে কমফোর্টে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমার একদম খেয়াল ছিল না। এখন আমি দেখছি বালতির ভেতরে রয়েছে, মানে একটু বাইরে বাথরুম থেকে বাইরে বের করে একটা কর্নারে রেখেছিলাম, সে কারণে খেয়াল করিনি। তো সেগুলো এখন ভালো করে জলটা চিপড়ে মেলে দিলাম। আর এখানটা দেখো হলুদ কালারে কি একটা দাগ এখানটা লাগিয়েছে, কোত্থেকে লাগিয়েছে জানি না টি শার্টে, তো উঠাতেই পারলাম না, এখানটা হয়তো আলা কিংবা ভ্যানিশ দিয়ে তুলতে হবে। তো খুব খারাপ লাগে, ভালো ভালো ড্রেসগুলো এরকম করে রাখবে। রাত্রেবেলা রান্না হচ্ছে ডাল, দুপুরে যে ডালটা সেই ডালটা একটুখানি ছিল, একটু না বেশ খানিকটা পরিমাণে আছে। দেখো এটা হচ্ছে জাল দিলাম আর একটুখানি, আর এই যে পাঁপড় ভাজি করে নিলাম,
আর এখানটা ভাত, এই যে আদিম ক্যাবুলি আসলো প্রাইভেট পড়ে, আর হচ্ছে এর সঙ্গে ডিমে অমলেট করবো যখন খাবো তখন। আদিও এইমাত্র আসলো টিউশনি থেকে, আর আমি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, কারণ ওরা আসার আগে চেষ্টা করি এখন করে নেওয়ার জন্য। এতে কী হয় যে টাইমটুকু 2 ঘন্টা আমি ফ্রি থাকি, সেই টাইমটুকু আমি ইউটিলাইজ করে ফেলি। ওরা আসলে বুঝে তো কী করে। তো যাই হোক, আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর দুপুরবেলা ডাল ছিল বেশ খানিকটা পরিমাণে, সেই ডাল একটু জাল দিয়ে নিলাম। আর হচ্ছে পাঁপড় ভাজি করলাম, ভাত নামিয়েছি। ডাল যেহেতু ছিল সেই কারণে ভাতটা করেছি রাত্রেবেলা, হয়তো নর্মালি ভাত খাওয়া হয় না খুব একটা রাত্রেবেলা, মাঝে সাঝে খাওয়া হয়। আর হচ্ছে ডিমে অমলেট করবো 4 জন 4টে, তো এখন তো খাবো না, 10টা 10:30 নাগাদ খাবো, তখন ডিমে অমলেট করে নেবো। এখন শুধুমাত্র পাঁপড়টা ভেজে রেখে দিলাম। পাঁপড় ভাজাটা আমার ভুল হয়েছে, তখন ভাজলে ভালো হতো। যাই হোক, পাঁপড় ভাজার কারণ আছে হচ্ছে যে পাঁপড় ভাজার পর যে তেলটা থাকবে না, তেলটা আবার বেকার কড়াইতে থেকে যাবে, সেই কারণে দেখলাম যে পাঁপড়টাকে ভেজে নিই, তারপরে ওই তেলের ভিতরে আমি ডালটা আরেকটুখানি আমি সোমবার দিতে পারবো, ভালো লাগবে। কারণ সকালে দুপুরে রান্না করার ডাল আর একটু সোমবার দিলে টেস্ট লাগবে খেতে, সেই কারণে পাঁপড়টা ভাজলাম, নয়তো এখন ভাজতাম না। আর যখন খাবো তখন ডিম অমলেট করে নেবো। আমি ব্লগের শুরুতে বলেছিলাম না যে মানুষের চেহারা যেরকম এক হয় না, সেরকম মানসিকতাও এক হয় না। একজন মানুষ এরকম হয় না, কারো ব্লগিং হয়তো একদম মানে প্রথম দেখছে, হয়তো আগাগোড়ায় দেখে না, আর হট করে এমন একটা কমেন্ট করে বসে না, যে কমেন্টের উত্তর আমি দেবো কি, আমি হেসেই বাঁচি না, বা আমি তাকে সেই মুহূর্তে যেন বোকাই ভেবে নিই, আর কিছুই নয়। এরকম হয়, এমন বিদঘুটে কমেন্ট করে, আগামাথা আমি কিছুই বুঝতে পারি না। আমার ক্ষেত্রে বলে না, অনেক ব্লগারদেরও দেখে সেম ব্যাপার হয়, যে প্রথম থেকে তার ব্লগ দেখে না। আমি হয়তো দেখেছি প্রথম থেকে তার ব্লগ, এবং যিনি কমেন্টটা করেছেন হয়তো তিনি দেখেননি, রিসেন্ট দেখছেন, এবং তার উপরে বেশ করে একটা কমেন্ট ফট করে তারা মনে হলো সে করে বসলো। এটা ঠিক না, এটা ভীষণ বাজে একটা এফেক্ট পড়ে। আমি এর বিষয়ে কিছু বলতে চাইছি না, আমি আর 2-1 দিন ওয়েট করি, তারপরে হয়তো অ্যান্সারটা তোমাদের আরেকটু ভালোভাবে আমি বোঝাতে পারবো। তো যাই হোক, রাত্রিবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কিচেন কিন্তু পুরো ক্লিন করা কমপ্লিট, বাসন যতগুলো মাজার মেজে নিয়েছি। আর হচ্ছে এখানটা কি বলো তো, এই তেলের বোতলটা, এটা ভালো করে আমি ক্লিন করলাম, ক্লিন করে একটা সাইডে রেখে দিলাম। আর একটা বোতল আছে যেটা তেল রয়েছে, ওটা শেষ হবে, তারপর ওটা আবার 2 দিন পরে ক্লিন করব। আর এটা DIY করা এই আইসক্রিমের কন্টেনারটা, এটাও একটু নোংরা ছিল, তো ওটা ধুতে গিয়ে দেখি না, ওটা হচ্ছে পেছনে পেনের কালির দাগ, ওটা নোংরা নয়, আদিম করেছে। যাকে চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।